যখন আমার ছেলে আদিত্য আমাকে বলল, আমি খুশি যে বাবা তোমাকে ঠকিয়েছে, ওনার তোমার চেয়ে অনেক ভালো কেউ জুটে গেছে, তখন আমি শুধু জবাব দিয়েছিলাম, তুমি ঠিক বলেছ ছেলে। আর আমি বাইরে চলে গেলাম। তারপর আমি শুধু একটা কল করলাম। পরের দিন ও আমাকে ২৮ বার ফোন করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার নাম বৈদেহী কুলকার্নি। আমি ৫২ বছর বয়সী এবং পুনের কোরেগাঁও পার্ক এলাকায় থাকি। আজ থেকে ৩ বছর আগে পর্যন্ত আমি একজন সাধারণ গৃহবধূর মতো দেখাতাম, যার স্বামী তাকে ঠকিয়েছিল এবং যার ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আসল সত্য অন্য কিছু ছিল। আমি একটি মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সিনিয়র কোয়ালিটি কন্ট্রোলার পদে কাজ করি। গত ২৭ বছর ধরে একই কোম্পানিতে এবং সব মিলিয়ে ২৯ বছর ধরে এই ফিল্ডে আছি। আর যেদিন আমার ছেলে আমার সাথে ওই কথাটি বলল, সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আর চুপ থাকব না। আপনারা যদি শুনতে চান যে আমি কিভাবে নিজের সম্মান ফিরে পেলাম, তবে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ওরা জানত না যে যে মহিলাকে ওরা অসহায় ভাবছিল, তার কাছে ৪৫ লক্ষ টাকার বেশি এফডি ছিল। তার নামে একটি ফ্ল্যাট ছিল, যা তার বাবা মা বিয়ের আগে উপহার দিয়েছিল। আর সবথেকে বড় কথা, তার কাছে কর্পোরেট উকিলদের একটি পুরো টিম ছিল, যারা তার কোম্পানির মাধ্যমে তার সাথে যুক্ত ছিল। যখন ওরা এইসব জানতে পারল, ততক্ষণে ওদের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। আজ আমি আপনাকে আমার পুরো কাহিনী শোনাব, শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে আমি প্রতিটি অপমান মুখ বুজে সহ্য করেছি, কিভাবে আমি প্রতিটি প্রতারণা নোট করেছি, এবং কিভাবে আমি এক ঝটকায় সব কিছু পাল্টে দিলাম। আমার বিয়ে আজ থেকে ২৯ বছর আগে হয়েছিল প্রদীপ কুলকার্নির সাথে। ওনার বয়স ৫৪ বছর। সেই সময় উনি একটি ছোট ব্যবসায়ী ছিলেন, ইলেকট্রনিক পার্টস সাপ্লাই করতেন। আমি তখন ২৩ বছরের ছিলাম এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জুনিয়র কোয়ালিটি চেকার পদে কাজ করতাম। আমাদের বিয়ে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের বিয়ে ছিল। ৭ পাকে বাঁধা, ৭ বচন আর একটি আশা যে এই সম্পর্ক সারা জীবন সাথ দেবে। শুরুর কয়েক বছর ভালোই কাটল। প্রদীপ পরিশ্রমী ছিলেন, ব্যবসায় লেগে থাকতেন। আমিও আমার চাকরি করতাম আর ঘর সামলাতাম। ৩ বছর পর আদিত্য জন্মাল, আমার ছেলে, আমার চোখের মণি। যেদিন ওকে প্রথম কোলে নিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে এবার আমার জীবন পূর্ণ হয়ে গেল। আমি ওকে লালন পালন করতে, ওর বড় হয়ে ওঠায় নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলাম। আমি সকাল ৬টায় উঠতাম, রান্না করতাম, আদিত্যকে তৈরি করতাম, তারপর অফিসে যেতাম। সন্ধ্যাবেলা ফিরে এসেই আবার রান্নাঘরে। আদিত্যর হোমওয়ার্ক করানো, প্রদীপের জন্য খাবার গরম করা, এসব রোজকার ব্যাপার ছিল। প্রদীপের ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকল। ১০ বছরে ওনার কাজ ভালো জমে উঠল। উনি ২-৩ জন লোককে কাজে রাখলেন, তারপর একটি ছোট অফিস খুললেন। আমি খুশি ছিলাম, ভাবতাম যে এবার আমাদের জীবন গুছিয়ে যাচ্ছে। কিন্তু আমি জানতাম না যে যে ব্যবসা বাড়ানোর পেছনে আমার উপার্জনেরও হাত ছিল, সেই ব্যবসাই একদিন আমার বিরুদ্ধে ব্যবহার হবে। আদিত্য বড় হচ্ছিল, ও পড়াশোনায় ভালো ছিল। আমি ওকে ভালো স্কুলে ভর্তি করলাম, টিউশন দিলাম। প্রতি মাসে আমার মাইনের অর্ধেক অংশ ওর পড়াশোনায় চলে যেত। কিন্তু আমার কিছু মনে হতো না, আমার কাছে ওই সব কিছু ছিল। প্রদীপও নিজের ব্যবসায় ব্যস্ত থাকতেন। ধীরে ধীরে আমাদের মধ্যের কথাবার্তা কমে গেল। উনি অফিসের কাজে এতটাই ডুবে থাকতেন যে ঘরে শুধু খাবার খেতে আর শুতে আসতেন। কিন্তু আমি বুঝতাম, আমার মনে হতো যে উনি পরিবারের জন্যই খাটছেন। আমি কোনোদিন অভিযোগ করিনি, আমি নিজের কাজ করে যেতাম। অফিসে আমার পারফরমেন্স ভালো ছিল, আমি প্রমোশন পেলাম। আমি জুনিয়র থেকে সিনিয়র কোয়ালিটি কন্ট্রোলার হলাম। আমার বেতন বাড়তে থাকল, কিন্তু ঘরে আমি সেই একই ছিলাম, একজন সাধারণ গৃহবধূ যে চুপচাপ সব সামলায়। তারপর আদিত্যর পড়াশোনা শেষ হল, ও মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করল। ও মুম্বাইয়ের একটি ভালো কোম্পানিতে কাজ পেয়ে গেল। আমি খুব খুশি ছিলাম, আমার ছেলে সেটেল হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আমার জীবনে তুফান এলো। ৫ বছর আগে আমার প্রথম সন্দেহ হল যে প্রদীপের সাথে কিছু গোলমাল আছে। উনি গভীর রাতে বাড়ি ফিরতে শুরু করলেন, ফোনে কথা বলার সময় লুকিয়ে কথা বলতেন। আমি একাধবার জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু উনি রেগে যেতেন। বলতেন, তোমার আমার কাজের সাথে কি সম্পর্ক? আমি ব্যবসার কাজে বাইরে থাকি। আমি চুপ হয়ে যেতাম, কিন্তু ভেতর থেকে আমার মনে হচ্ছিল যে কিছু তো ভুল হচ্ছে। তারপর একদিন ওনার ফোনে একটি মেসেজ দেখলাম। এক মহিলার নাম ছিল নীলম। মেসেজগুলো খুব ব্যক্তিগত ছিল। মন ভেঙে গেল আমার, কিন্তু আমি কিছু বললাম না। আমি ঠিক করলাম যে আগে পুরো সত্যিটা জেনে নিই। আমি চুপচাপ ওনার গতিবিধির ওপর নজর রাখা শুরু করলাম।
আমি জানতে পারলাম যে নীলম ওনার অফিসে কাজ করত, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, ৩৫ বছর বয়স, ডিভোর্সি, এবং প্রদীপের সাথে ওর অ্যাফেয়ার চলছিল। আমি প্রমাণ পেয়ে গেলাম, ছবি, মেসেজ, সব কিছু। যেদিন আমি প্রদীপের সামনে সত্যিটা রাখলাম, সেদিন আমার জীবন বদলে গেল। উনি মিথ্যে বলার চেষ্টা করলেন না, শুধু পরিষ্কার ভাষায় বললেন, হ্যাঁ, আমার নীলমের সাথে অ্যাফেয়ার আছে, এবং আমি তোমার থেকে ডিভোর্স চাই। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ২৬ বছরের বিয়ে, একটি ছেলে এবং এত বছরের পরিশ্রম, সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু প্রদীপের তাতে কিচ্ছু এসে গেল না। উনি বললেন, আমার নীলমকে ভালো লেগেছে, এখন আমি তোমার সাথে থাকতে পারব না। আমি আদিত্যকে ফোন করলাম, বললাম যে কি হচ্ছে। আমার মনে হয়েছিল ও আমার পাশে দাঁড়াবে, কিন্তু ওর প্রতিক্রিয়া আমাকে অবাক করে দিল। ও বলল, মা, এটা বাবার জীবন, যদি ওনার মনে হয় যে উনি তোমার সাথে খুশি নন, তবে ওনাকে যেতে দাও। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার নিজের ছেলে আমার সাথ দিল না। ডিভোর্সের প্রক্রিয়া শুরু হল। ওই ২ বছরে আমি নরক দেখলাম। প্রদীপ উকিল রাখলেন, টাকার চাপ দিলেন, সব দিক থেকে আমাকে দুর্বল দেখানোর চেষ্টা করলেন, কিন্তু আমি অনড় রইলাম। আমিও উকিল রাখলাম, নিজের অধিকারের জন্য লড়লাম। ফাইনালি ৩ বছর আগে ডিভোর্স হয়ে গেল। আমি সামান্য কিছু খোরপোশ পেলাম, যা আমি নিলামও না, কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। আমার চাকরি ছিল, আমার বেতন ছিল, আমার ওনার টাকার দরকার ছিল না। কিন্তু যে জিনিসটা আমাকে সবথেকে বেশি কষ্ট দিল, সেটা ছিল আদিত্যর প্রতিক্রিয়া। ডিভোর্সের পর ও প্রদীপের সাথ বেছে নিল। ও ওনাদের সাথেই থাকতে শুরু করল। প্রদীপ ডিভোর্সের ৬ মাস পরেই নীলমকে বিয়ে করে নিলেন। আদিত্য ওদের সাথে একটি নতুন ফ্ল্যাটে থাকতে শুরু করল, আর আমি একা রয়ে গেলাম, নিজের ওই ফ্ল্যাটে, যা আমার মা-বাবা আমাকে বিয়ের আগে উপহার দিয়েছিলেন। কোরেগাঁও পার্কে একটি 2 বিএইচকে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি শুধু আমার নামেই ছিল, প্রদীপের এতে কোনো অধিকার ছিল না। ডিভোর্সের পরের ওই মাসগুলো খুব কঠিন ছিল। আমি রোজ সকালে উঠতাম, অফিসে যেতাম, কাজ করতাম, সন্ধ্যায় বাড়ি ফিরতাম। কিন্তু বাড়িতে নিস্তব্ধতা থাকত। কেউ থাকত না যার সাথে কথা বলবো। আদিত্য আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল। কখনো কখনো ফোন আসত, ওটাও শুধু লোক দেখানো। আমি বিকেলবেলা বারান্দায় বসতাম, চা খেতাম, আর ভাবতাম যে আমার জীবন এখানে কিভাবে পৌঁছল। কিন্তু আমি হার মানলাম না। আমি ঠিক করলাম যে আমি নিজের জীবন আবার গড়ে তুলব, নিজের মতো করে। আমি নিজের চাকরির দিকে মন দিলাম। আমার কোম্পানিতে আমার ভালো পরিচয় ছিল, আমি নিজের কাজে দক্ষ ছিলাম। কোয়ালিটি কন্ট্রোলের কাজ খুব দায়িত্বের হয়, একটি ছোট ভুলও বড় ক্ষতি করতে পারে। কিন্তু আমি কোনোদিন ভুল করিনি। আমার সুপারভাইজাররা আমাকে ভরসা করতেন, আমার টিম আমাকে সম্মান দিত। ধীরে ধীরে আমি নিজের জীবনকে বুঝতে শুরু করলাম। আমি নিজের ফাইন্যান্স সামলালাম, আমার কাছে ভালো বেতন ছিল, আমি প্রতি মাসে টাকা জমালাম, এফডি করালাম, এলআইসি পলিসি নিলাম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম। আমার কাছে আগে থেকেই কিছু জমানো ছিল। কিন্তু ডিভোর্সের পর আমি আরও বেশি সাবধানে নিজের টাকা ম্যানেজ করলাম। আমি আমার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়ালাম। স্মিতা দেশপাণ্ডে, যে আমার কোম্পানিতেই কাজ করত, সে আমার খুব ভালো বন্ধু হয়ে গেল। আমার সাথে লাঞ্চ করতাম, কখনো কখনো বিকেলে চায়ে আড্ডা দিতাম। ওই দিনগুলোতে আমাকে খুব সাহায্য করেছিল। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার কলেজের বন্ধু রাধিকা যোগের সাথে আবার যোগাযোগ করলাম। রাধিকা একজন উকিল ছিল। কর্পোরেট লতে ওর ভালো প্র্যাকটিস ছিল। আমরা অনেক বছর পর দেখা করে কথা বললাম। আমি ওকে আমার পরিস্থিতি জানালাম। ও বলল, বৈদেহী, যদি কখনো দরকার হয় তবে আমাকে জানিও, আমি তোমার সাথে আছি। ওই সময় আমি জানতাম না যে রাধিকার এই কথাটি একদিন আমার জীবন বদলে দেবে। ডিভোর্সের ১ বছর পর প্রদীপ আর নীলম নিজেদের নতুন জীবন শুরু করে দিয়েছিল। আদিত্য ওদের সাথে খুশিই দেখাচ্ছিল। আমার মনে হলো যে এবার সবকিছু শান্ত হয়ে গেছে। কিন্তু তখনই আসল খেলা শুরু হলো। একদিন আদিত্য আমাকে ফোন করল। ও বলল, মা, আমার তোমার সাথে দেখা করতে হবে, জরুরি কথা আছে। আমি খুশি হয়ে গেলাম, ভাবলাম যে হয়তো ও আমার সাথে দেখা করতে আসছে। কিন্তু যখন ও এলো, তখন ওর মুখে কোনো আবেগ ছিল না। ও সরাসরি বলল, মা, বাবার টাকার দরকার আছে, ব্যবসায় কিছু সমস্যা দেখা দিয়েছে। ওনারা চান যে তুমি ওই পুরনো জয়েন্ট প্রপার্টিওয়ালা মামলাটা মিটিয়ে দাও। আমি অবাক হয়ে গেলাম। প্রদীপের বাবা পুনের বাইরে একটি ছোট জমি রেখে গিয়েছিলেন। ওটা প্রদীপ আর ওনার ভাইয়ের নামে ছিল। কিন্তু প্রদীপের দাবি ছিল যে কারণ ওই জমির দেখাশোনার জন্য আমিও কিছু টাকা দিয়েছিলাম বছর কয়েক আগে, তাই আমারও কিছুটা অধিকার তাতে জন্মায়।
ডিভোর্সের সময় এই মামলাটি অমীমাংসিত রয়ে গিয়েছিল। আমি আদিত্যকে জিজ্ঞেস করলাম, তোমার বাবার আমার থেকে কি চাই? আদিত্য বলল, ওনারা চান যে তুমি ওই প্রপার্টির দাবি থেকে সরে আসো, একটি পেপারে সই করে দাও, বিনিময়ে ওনারা তোমাকে ৫ লক্ষ টাকা দেবেন। আমি ভাবলাম ৫ লক্ষ টাকা ওই প্রপার্টির আসল ভ্যালুর চেয়ে অনেক কম ছিল। কিন্তু আমি বললাম, আমাকে ভাবতে দাও, আমি তোমাকে পরে জানাব। আদিত্য চলে গেল, কিন্তু ওর যাওয়ার পর আমার অদ্ভুত লাগল। ও আমার সাথে মায়ের মতো কথা বলেনি, ও একজন ডিলারের মতো কথা বলছিল। পরের কয়েক সপ্তাহে প্রদীপ আর আদিত্য আমার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করল। ফোন আসত, মেসেজ আসত, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, আমাদের টাকার দরকার আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করলাম না। আমি রাধিকাকে ফোন করলাম, ওকে পুরো কথা বললাম। ও বলল, বৈদেহী, ওই প্রপার্টির আসল ভ্যালু ২৫ থেকে ৩০ লক্ষের মধ্যে আছে। যদি তোমার সামান্যতম হকও থাকে তবে ৫ লক্ষে বিক্রি করো না। আমি ঠিক করলাম যে আমি এই বিষয়ে আরও রিসার্চ করব। আমি পুরনো কাগজপত্র বের করলাম, দেখলাম যে আমি ওই প্রপার্টির ট্যাক্স ভরতে সাহায্য করেছিলাম, মেইনটেনেন্সের টাকা দিয়েছিলাম, আমার কাছে রসিদ ছিল, ব্যাংক ট্রানজ্যাকশনের প্রমাণ ছিল। আমি সব কিছু নোট করলাম, কিন্তু আমি প্রদীপকে কিছু জানালাম না। আমি শুধু এটুকু বললাম যে আমার একটু সময় চাই, আমি ভাবছি। প্রদীপ রেগে গেলেন। উনি বললেন, বৈদেহী, তুমি চিরকালই জেদি ছিলে, শুধু একটা সই করার ব্যাপার, এত কেন ভাবছ? আমি উত্তর দিলাম না, কিন্তু আমার মনে হচ্ছিল যে কিছু গোলমাল আছে। প্রদীপ এত মরিয়া কেন? তারপর একদিন স্মিতা আমাকে জানালো যে ও প্রদীপকে একজন প্রপার্টি ডিলারের সাথে কথা বলতে দেখেছে। স্মিতা বলল, বৈদেহী, আমার মনে হয় প্রদীপ ওই জমিটা বিক্রি করতে চান, আর হয়তো তোমাকে কম টাকা দিয়ে তোমার অংশ শেষ করতে চান। আমি সব কিছু বুঝে গেলাম। এটা শুধু টাকার ব্যাপার ছিল না, এটা আমাকে বোকা বানানোর ষড়যন্ত্র ছিল। আমি ঠিক করলাম যে আমি এই খেলায় ফাঁসব না। কিন্তু আমি চুপ থাকার সিদ্ধান্ত নিলাম। আমি দেখতে চাইছিলাম যে ওরা আর কি করে। পরের মাসে আদিত্য আবার এলো। এবার ওর সাথে একটি কাগজ ছিল। ও বলল, মা, এটা রাখা আছে, এতে সই করে দাও। বাবা বলেছেন যে যদি তুমি এখনও সই করে দাও তবে ওনারা তোমাকে ৮ লক্ষ টাকা দেবেন, ২ লক্ষ টাকা বেশি। আমি পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলাম, কিন্তু ওটা এতটাই আইনি ভাষায় লেখা ছিল যে আমি ঠিকমতো বুঝতে পারলাম না। আমি বললাম, আদিত্য, আমাকে এটা কোনো উকিলকে দেখাতে হবে, আমি না বুঝে সই করতে পারব না। আদিত্যর মুখ শক্ত হয়ে গেল। ও বলল, মা, তোমার উকিলের কি দরকার? এটা শুধু একটা ফর্ম্যালিটি, বাবা সব কিছু ঠিকভাবে তৈরি করিয়েছেন। আমি বললাম, তাও আমাকে দেখতে হবে। আদিত্য রেগে গিয়ে কাগজটা ছিনিয়ে নিল, বলল, যেমন তোমার ইচ্ছে, কিন্তু বাবা খুব রেগে যাবেন। ও চলে গেল, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে কিছু তো ভুল হচ্ছে। আমি রাধিকাকে ডাকলাম, ওকে সব কথা বললাম। রাধিকা বলল, বৈদেহী, তুমি ঠিক করেছ, এমন পেপারে কখনো না পড়ে সই করবে না। আমি ঠিক করলাম এবার আমি প্রতিটা কথা ডকুমেন্ট করব। আমি আমার ফোনে একটি রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করলাম। পরের বার যখনই প্রদীপ বা আদিত্য আমার সাথে কথা বলবে আমি রেকর্ড করব। কিছুদিন পর প্রদীপ নিজে আমার বাড়িতে এলেন, নীলামও সাথে ছিল। আমি অবাক হয়ে গেলাম। ওনারা ডিভোর্সের পর কোনোদিন আমার বাড়িতে আসার সাহস করেননি, কিন্তু সেদিন ওনারা দুজন এলেন। প্রদীপ বললেন, বৈদেহী, আমাদের কথা বলতে হবে। আমি ওনাদের ভেতরে ডাকলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমি চুপচাপ নিজের ফোনের রেকর্ডার অন করে দিলাম। ফোন আমার শাড়ির পকেটে ছিল। প্রদীপ বললেন, দেখো, আমরা তোমার শত্রু নই, আমরা শুধু চাইছি যে সবকিছু মিটে যাক। তুমি ওই প্রপার্টির দাবি ছেড়ে দাও, আমরা তোমাকে ৮ লক্ষ টাকা দেব ফাইনাল। আমি জিজ্ঞেস করলাম, আর যদি আমি না মানি? প্রদীপের মুখ শক্ত হয়ে গেল। উনি বললেন, তবে আমাদের কোর্টে যেতে হবে, আর সেখানে তোমার কাছে কিচ্ছু নেই। তুমি ওই প্রপার্টিতে কিচ্ছু দাওনি, শুধু কিছু ট্যাক্স ভরেছ, তাতে কোনো অধিকার জন্মায় না। আমি শান্তভাবে বললাম, আমি ভাবব। নীলম যে এতক্ষণ চুপ ছিল সে বলল, বৈদেহীজি, আপনি বুদ্ধিমান, প্রদীপজির সাথে লড়াই করে কোনো লাভ নেই, আপনি একা, ওনার কাছে টাকা আছে, উকিল আছে, আপনি হেরে যাবেন। ওর কথা শুনে আমার ভেতর রাগ হলো, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখলাম। আমি শুধু এটুকু বললাম, আমাকে একটু সময় দিন, আমি আপনাকে শীঘ্রই জবাব দেব। ওনারা দুজন চলে গেলেন, কিন্তু ওই দিনের পর আমি ঠিক করে নিলাম যে আর চুপ থাকব না। আমি রাধিকাকে ওই রেকর্ডিং পাঠালাম। ও শুনে বলল, বৈদেহী, এটা হুমকি, আর তোমার কাছে এখন প্রমাণ আছে। আমি বললাম, রাধিকা, আমাকে পুরো মামলাটা বুঝতে হবে,
আমি জানতে চাই যে আমার কি কি অধিকার আছে। রাধিকা আমাকে পুরো আইনি পরিস্থিতি বোঝালো। ও জানালো যে যদি আমি ওই প্রপার্টির মেইনটেনেন্সে অবদান রেখে থাকি তবে আমার হক আছে, কিন্তু ওটা প্রমাণ করতে হবে। আমি আমার সব পুরনো ব্যাংক স্টেটমেন্ট বের করলাম, রসিদ খুঁজলাম, সবকিছু রাধিকাকে দিলাম। রাধিকা কেস স্টাডি করল। ও বলল, বৈদেহী, তোমার কাছে মজবুত কেস আছে, কিন্তু যদি তুমি লড়তে চাও তবে তৈরি থাকো, এটা সহজ হবে না। আমি বললাম আমি তৈরি, কিন্তু আমি তখনও কিছু করলাম না। আমি অপেক্ষা করছিলাম। আমি দেখতে চাইছিলাম প্রদীপ আর কি কি পদক্ষেপ নেন। পরের কয়েক সপ্তাহে আদিত্য আমাকে রোজ ফোন করতে শুরু করল। ও বলতো, মা তুমি এত ভাবছ কেন, শুধু একটা সইয়ের ব্যাপার, বাবা অপেক্ষা করছেন। আমি প্রতিবার এড়িয়ে যেতাম। আমি বলতাম, ছেলে, আমার একটু সময় চাই। কিন্তু আদিত্যর ব্যবহার ধীরে ধীরে বদলে গেল। ও এখন আমার সাথে ভালোবাসা দিয়ে নয়, বরং রাগ নিয়ে কথা বলতে শুরু করল। একদিনও বলল, মা তুমি চিরকালই জেদি ছিলে, সেই জন্য বাবা তোমাকে ছেড়েছেন। ওর শব্দগুলো আমার বুকে বিঁধল, কিন্তু আমি কিচ্ছু বললাম না। আমি শুধু ফোন কেটে দিলাম। তারপর একদিন যা হলো তা আমি কোনো দিন ভাবিনি। আমি জানতে পারলাম যে প্রদীপ আমার বিরুদ্ধে একটি কেস ফাইল করেছেন। ওনারা দাবি করলেন যে আমি ওনাদের বিরক্ত করছি, ওনাদের ব্যবসায় বাধা দিচ্ছি। আমি কোর্টের নোটিশ পেলাম। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কিছু করিনি, আমি তো শুধু নিজের অধিকার রক্ষা করছিলাম। কিন্তু ওনারা আমার উপর মিথ্যে কেস দিয়ে দিলেন। আমি তক্ষুনি রাধিকাকে ফোন করলাম। ও খুব রেগেছিল। ও বলল, বৈদেহী, এটা একদম ভুল। ওনারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু ঘাবড়িও না, আমরা এর জবাব দেব। রাধিকা আমার পক্ষ থেকে জবাব দাখিল করল। আমরা সব প্রমাণ কোর্টে পেশ করলাম, রেকর্ডিংও। কোর্ট প্রদীপের কেসকে দুর্বল বলে মনে করল, কিন্তু কেস চলতে থাকল। ওই দিনগুলোতে আমার জীবন খুব কঠিন হয়ে গিয়েছিল। একদিকে অফিসের কাজ, অন্যদিকে কোর্টের চক্কর। কিন্তু আমি হিম্মত হারলাম না। আমি প্রতিটা শুনানিতে গেলাম, প্রতিটা পেপারে নজর দিলাম। কিন্তু সবথেকে খারাপ তখন লাগল যখন আদিত্য আমাকে ফোন করল আর বলল, মা তুমি কোর্টে বাবার বিরুদ্ধে কেন লড়ছ, তোমার লজ্জা করে না? আমি বললাম, আদিত্য, আমি নিজের হকের জন্য লড়ছি। তোমার বাবা আমার ওপর মিথ্যে কেস দিয়েছেন। আদিত্য বলল, বাবা মিথ্যে বলেন না, তুমি জেদি, আর এখন তুমি আমাদের বিরক্ত করছো। আমি বললাম, ছেলে, তুমি সত্যিটা জানো, তুমি জানো যে আমি কাউকে বিরক্ত করছি না। কিন্তু আদিত্য মানল না। ও বলল, মা যদি তুমি এই কেস না ছাড়ো তবে আমি তোমার সাথে কথা বলবো না। আর তারপর ও ফোন কেটে দিল। এরপর কয়েক মাস ও আমার ফোন তোলেনি। আমি রোজ রাতে আমার হোম অফিসের ডেস্কে বসতাম, পুরনো কাগজপত্র দেখতাম, আদিত্যর ছোটবেলার ছবি দেখতাম, আর ভাবতাম যে কোথায় ভুল হলো, কিভাবে আমার ছেলে আমার থেকে এত দূরে চলে গেল। কিন্তু তারপর আমি নিজেকে সামলাতাম। আমার মনে পড়ত যে আমি কিছু ভুল করিনি, আমি শুধু নিজের হকের রক্ষা করছি। কোর্ট কেস চলতে থাকল। 6 মাস কেটে গেল, তারিখের পর তারিখ পাওয়া গেল, কিন্তু আমি প্রতিবার গেলাম, আমি হার মানলাম না। তারপর একদিন কোর্ট প্রদীপের কেস খারিজ করে দিল। জজ বললেন যে প্রদীপের কাছে কোনো প্রমাণ নেই যে আমি ওনাদের বিরক্ত করছি। উল্টো যে রেকর্ডিং আমি পেশ করেছিলাম তাতে পরিষ্কার ছিল যে ওনারা আমার উপর চাপ সৃষ্টি করছিলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু এটা শুধু শুরু ছিল। এবার আসল মামলা এলো প্রপার্টির। রাধিকা আমার পক্ষ থেকে একটি কেস ফাইল করল। আমরা দাবি করলাম যে আমার ওই প্রপার্টিতে অংশ আছে। আমরা সব প্রমাণ পেশ করলাম, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ, সব কিছু। প্রদীপের উকিল বললেন যে এই প্রমাণ যথেষ্ট নয়, কিন্তু রাধিকা খুব ভালোভাবে কেস লড়ল। ও প্রমাণ করল যে আমি শুধু ট্যাক্সই দিইনি, বরং ওই প্রপার্টির মেইনটেনেন্সেও অবদান রেখেছি। কেস চলতে থাকল। 1 বছর কেটে গেল, কিন্তু আমি হিম্মত হারলাম না। এর মধ্যে আদিত্য আমার সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ও আমার জন্মদিনে পর্যন্ত ফোন করেনি। আমার খুব কষ্ট হলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও প্রদীপের প্রভাবে আছে। তারপর একদিন আমি জানতে পারলাম যে আদিত্যর বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে এক আত্মীয় জানালো। আদিত্য নিজে আমাকে জানায়নি। আমার মন ভেঙে গেল। আমার নিজের ছেলের বিয়ে হচ্ছে আর ও আমাকে খবর পর্যন্ত দিল না। আমি আদিত্যকে ফোন করলাম, অনেক কষ্টেও ফোন তুলল। আমি জিজ্ঞেস করলাম, আদিত্য, আমি শুনলাম যে তোমার বিয়ে ঠিক হয়েছে, এটা কি সত্যি? আদিত্য ঠান্ডা গলায় বলল, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে জানালে না কেন? আদিত্য বলল, কারণ আমার মনে হয় না যে তোমার আসা উচিত। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বললাম, আমি তোমার মা, তোমার বিয়েতে আমি কেন আসব না? আদিত্য বলল, মা, তুমি বাবার বিরুদ্ধে লড়ছ, তুমি আমাদের বিরক্ত করছ। আমি চাই না আমার বিয়েতে কোনো অশান্তি হোক। আমি কিছু বলতে পারলাম না। চোখে জল আসছিল আমার। আমি ফোন কেটে দিলাম। ওই রাতে আমি আমার ডেস্কে বসে রইলাম।
ভাবতে থাকলাম যে কিভাবে আমার ছেলে এতটা বদলে গেল, কিভাবে ও আমাকে এতটা ঘৃণা করতে শুরু করল। কিন্তু তারপর আমি নিজেকে সামলে নিলাম। আমি ঠিক করলাম যে আমি আমার লড়াই জারি রাখব, নিজের জন্য, নিজের সম্মানের জন্য। আদিত্যর বিয়ে হলো, আমি নিমন্ত্রণ পেলাম না। আমি বাড়িতে একা বসে রইলাম। ওই দিন আমি খুব কেঁদেছিলাম। কিন্তু তারপর আমি নিজের চোখের জল মুছে ফেললাম আর ঠিক করলাম যে এবার আমি আরও মজবুত হব। বিয়ের কয়েক মাস পর আদিত্য আর ওর স্ত্রী প্রদীপ আর নীলমের সাথে থাকতে শুরু করল। আমি আত্মীয় স্বজনদের কাছ থেকে জানতে পারতাম যে ওরা সবাই কেমন আছে, কিন্তু কেউ আমাকে সরাসরি কিছু বলতো না। তারপর একদিন যা হলো তা ছিল আমার জীবনের সবথেকে খারাপ দিন। সেদিন আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। প্রতি বছর আমি একটি ছোট পূজাপাঠ রাখতাম। সেদিনও আমি রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো আদিত্য আসবে। আমি ওকে মেসেজ পাঠালাম, বললাম, ছেলে, আজ তোমার নানার মৃত্যুবার্ষিকী, প্লিজ এসো। আদিত্য জবাব দিল, আমি আসতে পারবো না, আমি ব্যস্ত আছি। আমি আবার মেসেজ করলাম, ছেলে, এটা তোমার নানার মৃত্যুবার্ষিকী, প্লিজ। এবার আদিত্যর জবাব এলো, আর সেই জবাব আমার প্রাণ কেড়ে নিল। ও লিখল, মা, আমি আসব না। আর সত্যি বলতে আমার ভালো লাগছে যে বাবা তোমাকে ছেড়েছেন। উনি বাবার চেয়ে অনেক ভালো কাউকে পেয়েছেন। নীলাম আন্টি তোমার চেয়ে 1000 গুণ ভালো। উনি বাবার খেয়াল রাখেন। তুমি তো চিরকালই বোরিং আর জেদি ছিলে। আমি ওই মেসেজটি বারবার পড়তে লাগলাম। আমার হাত কাঁপছিল, আমার চোখের জল থামছিল না। কিন্তু তারপর কিছু একটা অদ্ভুত হলো। আমার ভেতরে রাগ এলো না, দুঃখ হলো না, বরং একটি শান্তি চলে এলো, একটি স্পষ্টতা চলে এলো। আমি আদিত্যকে পাল্টা মেসেজ করলাম, শুধু 3টি শব্দ, তুমি ঠিক বলেছ ছেলে। আর তারপর আমি নিজের ফোন রাখলাম। আমি বারান্দায় গেলাম, আমি নিজের চা খেলাম, আর আমি ঠিক করলাম যে এবার অনেক হয়েছে। আমি রাধিকাকে ফোন করলাম। আমি বললাম, রাধিকা, এবার আমি তৈরি, যা কিছু করার করো। আমি এখন আর কাউকে ভয় পাই না। রাধিকা বলল, বৈদেহী, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি বললাম, আমি প্রথমবার ঠিক আছি। এখন আমি জানি আমাকে কি করতে হবে। এখন পর্যন্ত তো আপনারা বুঝেই গেছেন যে আমার পরিস্থিতি কতটা খারাপ ছিল, কিন্তু আসল খেলা এবার শুরু হতে চলেছে। যদি আপনারা জানতে চান যে আমি কিভাবে এই সবের হিসেব চুকিয়েছি, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু ওরা কি জানত যে গত 2 বছরে আমি কি করেছি? যখন থেকে প্রদীপ আর আদিত্য আমার ওপর চাপ সৃষ্টি করা শুরু করেছিল, তখন থেকে আমি চুপচাপ প্রতিটি জিনিস ডকুমেন্ট করছিলাম। প্রতিটা ফোন কল, প্রতিটা মেসেজ, প্রতিটা মিটিং। আমার কাছে সবকিছু ছিল। আমি শুধু রেকর্ডিংই করিনি, বরং আমি প্রতিটি কাগজের ফটোকপি বানিয়েছিলাম, প্রতিটি ব্যাংক ট্রানজ্যাকশন নোট করেছিলাম। আমি একটি ডায়েরি রেখেছিলাম যাতে আমি প্রতিটি ঘটনা, প্রতিটি তারিখ, প্রতিটি কথাবার্তা লিখেছিলাম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি স্মিতার সাহায্যে প্রদীপের ব্যবসার সম্পর্কেও তথ্য জোগাড় করেছিলাম। আমি জানতে পারলাম যে প্রদীপের ব্যবসা ততটা ভালো চলছে না যতটা উনি দেখাতেন। ওনার ওপর অনেক ঋণ ছিল, আর উনি ওই প্রপার্টি বিক্রি করে নিজের ঋণ মেটাতে চেয়েছিলেন। আমি এটাও জানতে পারলাম যে প্রদীপ কিছু ব্যাংক লোন নেওয়ার জন্য মিথ্যে কাগজপত্র বানিয়েছিলেন। উনি নিজের কোম্পানির ভ্যালু বেশি দেখিয়েছিলেন, আর নীলাম, যে ওনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিল, সে এই সব কাজে ওনাকে সাহায্য করেছিল। স্মিতা আমাকে এই সব তথ্য দিল। ওর এক বন্ধু যে ওই ব্যাংকে কাজ করত, যেখানে প্রদীপ লোন নিয়েছিলেন, সে কিছু ইঙ্গিত দিয়েছিল। আমি সব কিছু নোট করলাম। আমি রাধিকাকে সব বললাম। ও বলল, বৈদেহী, এটা অনেক বড় ব্যাপার। যদি প্রদীপ মিথ্যে কাগজপত্র বানিয়ে থাকেন, তবে এটা ফ্রড, ওনার ওপর কেস হতে পারে। কিন্তু আমি বললাম, এখনই নয়, এখন আমি অপেক্ষা করব। আমি দেখতে চাই যে ওরা আর কি করে। আদিত্যর ওই মেসেজ পাওয়ার পর আমি ঠিক করলাম যে এবার সময় এসে গেছে। আমি রাধিকাকে বললাম, এবার শুরু করো। রাধিকা প্রথমে প্রপার্টির মামলাটিকে দ্রুত এগিয়ে নিয়ে গেল। আমরা কোর্টে একটি অ্যাপ্লিকেশন দাখিল করলাম যে প্রদীপ ওই প্রপার্টি বিক্রি করার চেষ্টা করছেন, আর তাই কোর্টের উচিত ওটাতে স্টে লাগানো। আমরা সব প্রমাণ পেশ করলাম, রেকর্ডিং যাতে প্রদীপ আমার উপর চাপ দিচ্ছিলেন, প্রপার্টি ডিলারের সাথে ওনার কথাবার্তার তথ্য। কোর্ট আমাদের অ্যাপ্লিকেশন স্বীকার করে নিল, ওই প্রপার্টির উপর স্টে অর্ডার লেগে গেল। প্রদীপ এখন ওটা বিক্রি করতে পারতেন না। কিন্তু এটা তো শুধু শুরু ছিল। রাধিকা তারপর আরও একটি কেস ফাইল করল, প্রদীপের ব্যাংক ফ্রড সম্পর্কে। আমরা যে তথ্য জোগাড় করেছিলাম তা সব ব্যাংকে পাঠালাম। ব্যাংক তক্ষুনি অ্যাকশন নিল। তারা প্রদীপের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল, আর ওনার বিরুদ্ধে একটি ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। আমি এটাও করলাম যে আমি আমার ওই পুরনো ফ্ল্যাটের পেপারগুলো চেক করালাম, যেখানে প্রদীপ আর আমি একসাথে থাকতাম।
আমি জানতে পারলাম যে ওই ফ্ল্যাটটিও জয়েন্ট নামে ছিল। ডিভোর্সের সময় আমি ওই ফ্ল্যাট থেকে নিজের অংশ পাইনি, কারণ আমি তাড়াহুড়ো করছিলাম আর আমি শুধু ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি ওই ফ্ল্যাটের জন্য কেস ফাইল করে দিলাম। আমি দাবি করলাম যে আমার নিজের অংশ চাই। 3টি কেস একসাথে, প্রপার্টির, ব্যাংক ফ্রডের আর ফ্ল্যাটের অংশের। প্রদীপ ঘাবড়ে গেলেন। উনি বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। উনি নিজের উকিলকে ডাকলেন, কিন্তু এত সব কেস একসাথে সামলানো মুশকিল হচ্ছিল। তারপর আমি আরও একটি কাজ করলাম। আমি প্রদীপের অফিসে, যেখানে নীলম কাজ করত, সেখানকার এইচআরকে একটি বেনামি চিঠি পাঠালাম। ওই চিঠিতে আমি লিখলাম যে নীলম ফ্রড করতে সাহায্য করেছে, কোম্পানির কাগজপত্রে কারচুপি করেছে। কোম্পানি ইনভেস্টিগেশন শুরু করল, আর যখন তারা সত্যি জানতে পারল, তখন তারা নীলমকে সাসপেন্ড করে দিল। এবার প্রদীপের ঘরেও উত্তেজনা বাড়তে থাকল। নীলম প্রদীপের ওপর চিৎকার করত, বলতো, তুমি আমাকে এই বিপদে ফেলে দিয়েছ, তোমার পুরনো বউ আমাদের ওপর কেস করে দিয়েছে। আদিত্যও খুব বিরক্ত হয়ে গেল। ও বুঝতে পারছিল না যে হঠাৎ সবকিছু কিভাবে বিগড়ে গেল। তারপর একদিন আদিত্য আমাকে ফোন করল। আমি ফোন তুললাম না। ও আবার ফোন করল। তারপর মেসেজ পাঠালো, মা, প্লিজ ফোন তোলো, আমার তোমার সাথে কথা বলতে হবে। আমি তুললাম না। আমি অপেক্ষা করছিলাম। পরের দিন আদিত্য 28 বার ফোন করেছিল। 28 বার, প্রতি আধা ঘন্টায় একটি কল। কিন্তু আমি একটিও ফোন তুললাম না। তারপরও আমাকে একটি লম্বা মেসেজ পাঠালো, মা, প্লিজ এই কেস ফিরিয়ে নাও, বাবা খুব সমস্যায় আছেন, ওনার ব্যবসা বিপদে পড়েছে। প্লিজ মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাদের সাথে কথা বলো। আমি ওই মেসেজটি পড়লাম, কিন্তু আমি জবাব দিলাম না। তারপর একদিন রাধিকা আমাকে ডাকল। ও বলল, বৈদেহী, প্রদীপের উকিল আমার সাথে যোগাযোগ করেছেন, ওনারা সেটেলমেন্টের কথা বলতে চান। আমি বললাম, কেমন সেটেলমেন্ট? রাধিকা বলল, ওনারা সব কেস ফিরিয়ে নিতে চান, বিনিময়ে ওনারা তোমাকে তোমার পুরো অংশ দেবার জন্য তৈরি আছেন। আমি বললাম, না, এখনও নয়, আমাকে এখনও অন্য কিছু করতে হবে। রাধিকা জিজ্ঞেস করল, কি? আমি বললাম, আমি চাই যে উনি আমার সামনে আসুন, সবার সামনে, আর ক্ষমা চান। রাধিকা অবাক হয়ে গেল। ও বলল, বৈদেহী, তুমি সিরিয়াস? আমি বললাম, একদম। আমি চাই যে যেভাবে ওনারা আমার বেইজ্জতি করেছেন, সেভাবেই ওনাদের সবার সামনে ক্ষমা চাইতে হবে। রাধিকা বলল, ঠিক আছে, আমি ওনাদের উকিলকে বলব। কিছুদিন পর আমরা একটি তারিখ পেলাম। কোর্টে শুনানি ছিল। প্রদীপ, নীলম আর আদিত্য, 3 জনকেই আসতে হয়েছিল। আমি সেদিন তৈরি হয়ে গেলাম। আমি একটি সাদা চিকনকারীর শাড়ি পরলাম, চুল বাঁধলাম, কোনো বেশি মেকআপ নয়, শুধু একটি ছোট টিপ। আমি একদম শান্ত দেখাচ্ছিলাম, কিন্তু ভেতর থেকে আমি খুব মজবুত অনুভব করছিলাম। কোর্টে যখন আমি পৌঁছালাম, তখন প্রদীপ, নীলম আর আদিত্য আগে থেকেই সেখানে বসেছিলেন। আদিত্য আমাকে দেখল। ওর মুখে দুঃখ আর লজ্জা দুটোই ছিল। শুনানি শুরু হল। রাধিকা আমাদের কেস রাখল। ও সব প্রমাণ পেশ করল। রেকর্ডিং শোনানো হল, মেসেজ দেখানো হল। আদিত্যর ওই মেসেজটিও, জাতীয় লিখেছিল যে ওর ভালো লাগছে ওর বাবা আমাকে ছেড়েছেন। জাজ ওই মেসেজটি পড়লেন। তারপর আদিত্যর দিকে তাকালেন। বললেন, এটি আপনি নিজের মাকে লিখেছেন? আদিত্যর মাথা নিচে ঝুঁকে গেল। ও কিছু বলল না। তারপর রাধিকা ব্যাংক ফ্রডের প্রমাণ পেশ করল। প্রদীপের উকিল বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু প্রমাণ এত মজবুত ছিল যে ওনাদের কাছে কোনো জবাব ছিল না। জাজ প্রদীপকে জিজ্ঞেস করলেন, আপনি এই মিথ্যে কাগজপত্র কেন বানিয়েছিলেন? প্রদীপ বললেন, আমার টাকার দরকার ছিল, ব্যবসায় সমস্যা ছিল। জাজ বললেন, তো আপনি প্রতারণা করলেন আর নিজের পুরনো স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করলেন? প্রদীপ চুপ করে থাকলেন। তারপর জাজ নীলামকে জিজ্ঞেস করলেন, আর আপনি এতে সাহায্য করেছেন? নীলাম বলল, আমি জানতাম না যে এটা ভুল, প্রদীপ বলেছিলেন। জাজ ওকে মাঝপথে থামিয়ে দিলেন। বললেন, আপনি একজন অ্যাকাউন্টস প্রফেশনাল, আপনার জানা উচিত ছিল। তারপর জাজ আমার দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, শ্রীমতী কুলকার্নি, আপনি কি চান? আমি দাঁড়িয়ে বললাম, আমি আমার অধিকার চাই, যা আমার তা আমাকে পাওয়া উচিত। কিন্তু সবথেকে আগে আমি চাই যে এই লোকেরা আমার সাথে যা করেছে তা এরা স্বীকার করুক। জর্জ প্রদীপকে বললেন, আপনার কাছে 2টি বিকল্প আছে, হয় আপনি সেটেলমেন্ট করুন, শ্রীমতী কুলকার্নিকে ওনার পুরো অংশ দিন আর ক্ষমা চান, অথবা এই সব কেস চলবে আর আপনি জানেন যে ব্যাংক ফ্রডের কেস ক্রিমিনাল।
প্রদীপের উকিল কিছু সময় ওনার সাথে কথা বললেন। তারপর ওনারা বললেন, আমরা সেটেলমেন্টের জন্য তৈরি। জজ বললেন, ঠিক আছে, তবে পরের শুনানিতে একটি লিখিত চুক্তি নিয়ে আসুন। কোর্ট থেকে বেরোনোর সময় আদিত্য আমার কাছে এলো। ও বলল, মা। আমি ওর দিকে তাকালাম, কিছু বললাম না, শুধু অপেক্ষা করলাম। আদিত্য বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি। আমি হাত তুলে ওকে থামালাম। আমি বললাম, আদিত্য, ক্ষমা পরে, আগে তোমাকে নিজের কর্মের দাম বুঝতে হবে। আর আমি সেখান থেকে চলে এলাম। পরের 2 মাসে সেটেলমেন্টের প্রক্রিয়া চলল। প্রদীপকে নিজের প্রপার্টি বিক্রি করতে হলো। আমি আমার পুরো অংশ পেলাম, সব মিলিয়ে 25 লক্ষ টাকা। ফ্ল্যাটের মামলাতেও সেটেলমেন্ট হল। প্রদীপ আমাকে 15 লক্ষ টাকা দিলেন, যা ওই ফ্ল্যাটে আমার অংশের দাম ছিল। ব্যাংক ফ্রডের কেসে ব্যাংক প্রদীপের বিরুদ্ধে কেস নথিভুক্ত করল। কিন্তু যখন প্রদীপ পুরো টাকা ফেরত দিয়ে দিলেন আর পেনাল্টি ভরলেন, তখন ব্যাংক কেস ফিরিয়ে নিল। কিন্তু প্রদীপের ব্যবসা ধ্বংস হয়ে গেল। ওনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে গেল, কেউ ওনাকে এখন লোন দেবে না। নীলমের চাকরি গেল, ওর কোম্পানি ওকে ফায়ার করে দিল। ওর বিরুদ্ধেও একটি কেস চলল, কিন্তু পরে সেটেল হয়ে গেল। কিন্তু ওর কেরিয়ার শেষ হয়ে গেল। প্রদীপ আর নীলমের মধ্যে উত্তেজনা বাড়তে থাকল। নীলম প্রদীপকে দোষ দিল যে উনি ওর জীবন বরবাদ করে দিয়েছেন। প্রদীপ নীলমের ওপর দোষ দিলেন যে সে ওনাকে ভুল পরামর্শ দিয়েছিল। কিছু মাস পরে আমি জানতে পারলাম যে নীলম প্রদীপকে ছেড়ে চলে গেছে। ও নিজের বাবা মায়ের বাড়ি চলে গেল। ডিভোর্সের কথা চলছে। আদিত্যর ধিয়েতেও সমস্যা চলে এলো। ওর স্ত্রী যখন সব কথা জানতে পারল, তখন সে খুব রেগে গেল। ও আদিত্যকে বলল যে ও নিজের মায়ের সাথে যা করেছে তা খুব ভুল ছিল। ও আদিত্যর ওপর চাপ সৃষ্টি করল যে ও যেন আমার কাছে ক্ষমা চায়। কিন্তু আমি এখনও আদিত্যর সাথে দেখা করিনি। আমি চাইছিলাম ও নিজে বুঝুক ও কি করেছে। সোসাইটিতে, পাড়াপড়শিতে সবাই জানতে পেরে গেল যে কি হয়েছে। লোকজন প্রদীপ আর আদিত্যর থেকে দূরে থাকতে শুরু করল। কেউ ওনাদের সাথে ঠিকমতো কথা বলত না। ওনাদের সম্মান শেষ হয়ে গেল। একদিন আমি সোসাইটির একটি মিটিংয়ে গেলাম। সেখানে এক মহিলা আমাকে বললেন, বৈদেহীজি, আপনি খুব ভালো করেছেন। আপনি নিজের জন্যে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। আমরা সবাই আপনার সাথে আছি। আমার ভালো লাগল। কিন্তু আমি জানতাম যে এই লড়াই শুধু টাকার ছিল না, এটা ছিল ইজ্জতের, সম্মানের। কোর্টের অন্তিম শুনানিতে যখন সবকিছু ফাইনাল হয়ে গেল, তখন জজ প্রদীপ আর আদিত্যকে বললেন, আপনাদের দুজনের শ্রীমতী কুলকার্নির কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রদীপ আর আদিত্য দুজনেই দাঁড়ালেন। প্রদীপ বললেন, আমাকে ক্ষমা করো বৈদেহী, আমি ভুল করেছি। আদিত্য বলল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি ওই দুজনের দিকে তাকালাম, তারপর জজের দিকে তাকালাম। আমি বললাম, ক্ষমা কবুল করলাম, কিন্তু সম্পর্ক ফিরে আসতে পারে না। যা ভেঙে গেছে তা ভেঙেই গেছে। আর আমি কোর্ট থেকে বাইরে চলে এলাম। আজ আমার জীবন শান্ত। আমি নিজের ফ্ল্যাটে একা থাকি, কিন্তু এখন আমার একাকিত্ব লাগে না। আমি নিজের জীবনকে আবার গড়ে তুলেছি নিজের মতো করে। আমি এখনও আমার চাকরি করি। আমার কোম্পানিতে আমার ভালো পজিশন আছে। আমি সামনের বছর রিটায়ার হতে চলেছি। আমার কাছে ভালো সঞ্চয় আছে। 40 লক্ষের বেশি এফডিতে আছে, প্লাস যে টাকা আমি সেটেলমেন্ট থেকে পেলাম। আমার কাছে একটি ফ্ল্যাট আছে। আমি আর্থিকভাবে সুরক্ষিত। আমি আমার বন্ধুদের সাথে নিজের সময় কাটাতে শুরু করেছি। স্মিতা আর আমি প্রায়ই দেখা করি। আমরা সাথে ঘুরতে যাই, সিনেমা দেখি, মন্দিরে যাই। আমি একটি কিটি পার্টি গ্রুপ জয়েন করেছি। সেখানে আমি নতুন বন্ধু পেয়েছি। আমরা মাসে একবার দেখা করি, কথা বলি, হাসি। আমি যোগব্যায়াম করা শুরু করেছি রোজ সকালে 1 ঘন্টা। আমার শরীর আগের চেয়ে ভালো আছে। আমি খুশি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার সম্মান ফিরে পেয়েছি। আমি প্রমাণ করেছি যে একজন নারী চাইলে, সে একা হোক কিংবা তার বয়স যাই হোক না কেন, সে নিজের জন্য লড়তে পারে। আদিত্য এখনও চেষ্টা করে যে আমার সাথে যোগাযোগ করতে। ও আমাকে ফোন করে, মেসেজ পাঠায়, কিন্তু আমি খুব কম জবাব দিই। আমি ওকে সাজা নিচ্ছি না, আমি শুধু সময় দিচ্ছি নিজেকে আর ওকে। হয়তো একদিন আমি ওকে ক্ষমা করে দেব, কিন্তু এখন নয়। এখন আমাকে নিজের জন্য বাঁচতে হবে। প্রদীপের অবস্থা এখন খুব খারাপ। ওনার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। উনি একটি ছোট ফ্ল্যাটে থাকেন যা ভাড়ার। নীলম ওনাকে ছেড়ে চলে গেছে। আদিত্য ওনার সাথেই থাকে, কিন্তু ও এখন ওনার থেকে দূরত্ব বজায় রাখে। প্রদীপ এখন বুঝতে পারছেন যে উনি কি হারিয়েছেন। একজন বিশ্বস্ত স্ত্রী, একটি ভালো পরিবার, সব কিছু। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সোসাইটিতে লোকজন এখনও প্রদীপের সাথে কথা বলে না। ওনারা নিজেদের সম্মান হারিয়েছেন। ওনাদের সোশ্যাল সার্কেল শেষ হয়ে গেছে। কেউ ওনাদের কোনো অনুষ্ঠানে ডাকে না, কেউ ওনাদের সাথে বন্ধুত্ব রাখতে চায় না। আদিত্যর চাকরিতেও সমস্যা এলো। যখন ওর কোম্পানি জানতে পারল যে ওর পরিবারে ফ্রডের কেস চলেছিল, তখন তারা ওকে ওয়ার্নিং দিল। ও
ওকে অনেক পরিশ্রম করতে হলো নিজের রেপুটেশন ঠিক করার জন্য। আদিত্যর স্ত্রীও ওর উপর চাপ সৃষ্টি করল যে ও যেন নিজের মায়ের সাথে সম্পর্ক ঠিক করে। ও বলল, যদি তুমি নিজের মায়ের সম্মান না করো তবে আমি তোমার সাথে থাকতে পারব না। আদিত্য এখন বুঝতে পারছে ও কত বড় ভুল করেছে, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। আমি সেই বৈদেহী নই যে চুপচাপ সব সহ্য করে নিত। এখন আমি মজবুত, স্বতন্ত্র। কিছু মাস আগে আদিত্য আমার বাড়ি এলো। ওর সাথে ওর স্ত্রী আর একটি ছোট বাচ্চা ছিল, আমার নাতনি। প্রথমবার আমি ওকে দেখছিলাম। আদিত্য বলল, মা, এটি তোমার নাতনি, ওর নাম আমরা বৈদেহী রেখেছি তোমার নামে। আমি আবেগপ্রবণ হয়ে গেলাম, কিন্তু আমি নিজের চোখের জল থামালাম। আমি বাচ্চাটিকে কোলে নিলাম। ও খুব মিষ্টি ছিল। আদিত্য বলল, মা, আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমি প্রতিদিন তার জন্য অনুতপ্ত হই। আমি চাই তুমি আমাকে একটি সুযোগ দাও। আমি প্রমাণ করতে চাই যে আমি বদলে গেছি। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে সত্যিকারের অনুশোচনা ছিল। আমি বললাম, আদিত্য, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু সম্পর্ক গড়ে তোলা কঠিন। তোমার সময় লাগবে, তবে হয়তো ধীরে ধীরে আমরা আবার জুড়তে পারি। আদিত্য মাথা নাড়াল, বলল, আমি অপেক্ষা করব মা, যতটা সময় লাগুক। এখনও মাসে একবার আসে নিজের মেয়ের সাথে, আমরা কথা বলি, কিন্তু এখনও ওটা আগের মতো নয়, আর হয়তো কোনোদিন হবেও না। কিন্তু অন্তত একটি শুরু তো হয়েছে। আমি আরও একটি কাজ করেছি। আমি এখন একটি এনজিওর সাথে যুক্ত হয়েছি যারা নারীদের আইনি সাহায্য দেয়। আমি সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। আমি নারীদের বলি যে তাদের কাছে কি কি অধিকার আছে, কিভাবে তারা নিজেদের জন্য লড়তে পারে। গত মাসে এক মহিলা এলেন। ওনার বয়স প্রায় ৪৫ বছর ছিল। ওনার স্বামী ওনাকে ছেড়ে দিয়েছিলেন। ওনার ছেলেরাও ওনার সাথ দিচ্ছিল না। উনি খুব ভয় পেয়েছিলেন, ভাবছিলেন যে এবার কি হবে। আমি ওনাকে বললাম, ভয় পেও না, তোমার কাছে অধিকার আছে, তোমার শুধু নিজের জন্য রুখে দাঁড়ানোর সাহস চাই। আমি তোমাকে সাহায্য করব। ওই মহিলার চোখে আশা ফিরে এলো। আমি ওনাকে রাধিকার সাথে দেখা করালাম। এখন ওনার কেস চলছে, আর আমার বিশ্বাস যে উনি জিতবেন। যখন আমি এমন নারীদের সাহায্য করি তখন আমার মনে হয় যে আমার লড়াই শুধু আমার জন্য ছিল না, ওটা ছিল প্রতিটি সেই নারীর জন্য যারা ভাবে যে তারা দুর্বল, তাদের কাছে কোনো পথ নেই। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি নারীর ভেতরে শক্তি থাকে, শুধু সেটা চেনার দরকার আছে। আজ রাতে আমি আবার আমার বারান্দায় বসে আছি, চা খাচ্ছি। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, রাস্তায় লোকজন যাতায়াত করছে, জীবন নিজের গতিতে চলছে। আমি ভাবছি ৩ বছর আগে আমি কোথায় ছিলাম। একজন ভেঙে পড়া নারী, যার স্বামী তাকে ঠকিয়েছিল, যার ছেলে সাথ ছেড়ে দিয়েছিল, যে ভাবত যে এবার তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আজ আমি কোথায়? একজন স্বনির্ভর নারী, যে নিজের জন্য লড়াই করেছে, যে নিজের সম্মান ফিরে পেয়েছে, যে এখন অন্যদের সাহায্য করছে। আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি। সবথেকে বড় শিক্ষা হলো যে কখনো নিজেকে দুর্বল ভেবো না। পৃথিবী তোমাকে যতই একা ছেড়ে দিক, তুমি নিজের সাথে আছো, আর সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শিক্ষা হলো, ধৈর্য আর রণকৌশল দিয়ে প্রতিটি লড়াই জেতা সম্ভব। তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়, কিন্তু যদি তুমি শান্ত মাথায় ভেবেচিন্তে পদক্ষেপ নাও, তবে সফলতা নিশ্চয়ই আসবে। তৃতীয় শিক্ষা হলো, ডকুমেন্টেশন খুব জরুরি। প্রতিটি জিনিস নোট করো, প্রতিটি কথা রেকর্ড করো, কারণ ওগুলোই তোমার প্রমাণ হবে যখন সময় আসবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ইজ্জত আর সম্মান টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি চাইলে ওই ৫ বা ৮ লক্ষ টাকা নিতে পারতাম আর চুপ হতে পারতাম, কিন্তু আমি নিইনি, কারণ আমি চেয়েছিলাম যে সত্যিটা সবার সামনে আসুক, লোকজন জানতে পারুক কে ভুল করেছে। আজ যখন আমি রাস্তায় চলি, তখন লোকজন আমাকে সম্মানের সাথে দেখে। তারা জানে যে আমি নিজের জন্য লড়াই করেছি আর জিতেছি। যদি আপনাদের আমার কাহিনী পছন্দ হয়, তবে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারাও এমন কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে মনে রাখবেন, ধৈর্য আর রণকৌশল দিয়ে প্রতিটি লড়াই জেতা সম্ভব। ধন্যবাদ। আমি জানি আমার সামনে এখনও একটি লম্বা পথ আছে। হয়তো আদিত্য আর আমার সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে যাবে, হয়তো হবে না, কিন্তু আমি এখন আর আমার খুশি আর অন্য কারোর ওপর নির্ভর করতে দেব না। আমি নিজের জন্য বাঁচছি, নিজের শর্তে, নিজের সম্মানের সাথে, আর এটাই আমার সবথেকে বড় জয়।